গুড মর্নিং। তাহলে আমরা শুরু করব খেয়া। আমরা আগের দিন খেয়া সম্বন্ধে জেনেছি, খেয়ার কবিতার লাইনগুলো পর্যালোচনা করেছি। আজকে আবার আমরা খেয়া নিয়ে বেশ কিছুটা আলোচনা করব। কেমন মনে আছে তো খেয়া কবিতার কথা? একটু দেখে নিই, একবার চোখ বুলিয়ে নিচ্ছি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত টুটে আর ফুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু যেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আমাদের আলোচনা ছিল খেয়া নিয়ে। আমরা বলেছি খেয়া হচ্ছে সেই একানে নৌকো, একফালি সরু কাঠের পাটাতনে ঢাকা, যাতে কিছু সংখ্যক যাত্রী মাঝির দাঁড় টানার উপরে ভরসা করে এক পার থেকে অন্য পারে চলে যায় তাদের প্রয়োজনে, বিকিকিনিতে, তাদের নিজস্ব সম্পর্কের প্রয়োজনে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে। সম্পর্কের মধ্যস্থতায় দাঁড়িয়ে থাকে খেয়া। নদীর স্রোতকে সে বায়, তার দাঁড়ের ফালায় টুকরো করে দিয়ে পথ তৈরি করে নেয় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অব্দি পৌঁছানোর। কলকল্লোলিনী নদী প্রতি মুহূর্তে তাকে দোলায়, ভাসায়। মাঝে মাঝে যে ঝড় ওঠে না এমন তো নয়, বাধা দেয়, আবার বুকে করে আগলে পৌঁছেও দেয় তার গন্তব্যে। সময় অনেকটা স্রোতের মতো, এক প্রান্ত থেকে মানুষের মন রওনা দেয় অন্য প্রান্তের দিকে, আর সেই প্রান্ত অব্দি পৌঁছনোর যে সেতু, যে মধ্যস্থতাকারী, তারই নাম খেয়া। আজ আমরা একটু খেয়া নিয়ে আলোচনা করতে গিয়ে শব্দার্থে যাব। আগের দিন তো আমি মানে বলেছি। মানে যখন বলেছি, তোমরা তো যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমান, স্মৃতিও তোমাদের আছে, তাই খুব ভালো করে তোমাদের সেই কথাগুলো মনেও আছে। কিন্তু আমাদের মধ্যে আজকাল একটা দোষ খুব বড় হয়ে উঠেছে। তোমরা যারা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ছো, তারা একেবারেই বাংলায় কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছ। ঠিক করছো কি? বাবা মার সাথে, বন্ধুদের সাথে, ফোনে বিশেষত যখনই পাচ্ছ, মুখের কথা ইংরাজি শব্দে রূপান্তরিত করে নিচ্ছ। বাবা মার উদ্দেশ্যও ছিল তাই, ইংরাজি মাধ্যম স্কুলে তোমাদের পড়াচ্ছেন, ভাবছেন যে না, ইংরাজিটা ভালো করে বলতে শিখবে। তবু বাংলা তো মাতৃভাষা, সেটা বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে, শুনতে হবে এবং বলতে হবে। যত বলবো, লিখবো, শুনবো, তত তাড়াতাড়ি শিখবো, একটা দখল তৈরি হবে। এই ব্যাপারে কিন্তু আমরা প্রিভিলেজড। আমাদের বাড়িতে বাবা মারা বাংলাতে কথা বলেন, আমাদের আত্মীয় স্বজনরা বাংলাতেই খোঁজ খবর নেন। বাড়ির বাইরে যে রিক্সা কাকু এসে দাঁড়ায়, কিংবা বাজারে যে
দিদি সবজি নিয়ে বসেন, খুব কাছাকাছির লোকজনগুলো যারা আমাদের বাড়ির চারপাশে থাকেন তারা সবাই বাঙালি, তারা বেশ সুন্দর বাংলা বলতে পারেন। তোমরা যদি তাদের সাথে প্রতিদিন একটু একটু করেও বলো তাহলে কি বলবে বাংলা নিয়ে ভয় লাগে? বোধহয় না। একটু চেষ্টা করতে হবে, একটু কমিউনিকেট করতে হবে, না হলে হবে? তবু শব্দার্থে যাই। প্রথমেই আমরা বলি খেয়া। খেয়া মানে আমরা কি পেয়েছি? নৌকা। কিন্তু এটা কি যথেষ্ট বলার জন্য? নৌকো তো অনেক রকমের হয়। তাহলে খেয়া কি? খেয়া হচ্ছে একানে নৌকো। একানে কথাটার মানে কি? এক ফালি সরু নৌকো, একানে নৌকো, যাতে মাঝি দাঁড় বেয়ে এক প্রান্ত থেকে 2-4 জন যাত্রীকে অন্য প্রান্তে নদীর ওপারে পৌঁছে দেয়। তাহলে এটা কি? এটা একটা জলযান। শব্দার্থে আমরা খেয়াকে জলযান বলতে পারি, শব্দার্থে আমরা নৌকা বলতে পারি। আচ্ছা, শব্দার্থই যখন হলো, এইভাবে ঠিক শব্দার্থ বলার আমি ঠিক রাজি নই। আমরা এটাকে অ্যাপ্লিকেশন যদি করি, যদি আমরা এটা বাক্যে বলি, তাহলে কি বলবো? এর যদি আমরা 2-3টে প্রতিশব্দ মনে করার চেষ্টা করি, কি হবে? 1 তরী, 2 নৌকো, 3 তটিনী, তাই তো? এইবার তটিনী অবশ্য ঠিক বলা হয় না, কারণ তটিনী আবার নদীকেও বলা হয়। তাই যে তরী নদীপথে চলে তাকে কিন্তু বাংলাদেশে বেশ কিছু জায়গায় তটিনী বলে। সেই হিসেবে বললাম, তাহলে নৌকো তরী দুটো শব্দার্থ আমরা পেলাম, বা প্রতিশব্দ হিসেবে পেলাম। বোঝা গেল? জলযানও কিন্তু আর একটা প্রতিশব্দ হতে পারে, তাই তো? তাহলে খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে। এবার পারাপার কি? এপার থেকে ওপারে নিয়ে যাওয়া, কিংবা ওপার থেকে আবার যাত্রী বোঝাই করে এপারে চলে আসা। কি মনে থাকবে তো? নদীর স্রোত বাড়ে। নদীর স্রোতটা আবার বলার কি আছে? জানো তো তোমরা সব, নদীর জলধারা যখন বয়ে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার তার একটা টান থাকে। আসে কোথা থেকে? পর্বতমালা থেকে। যায় কোথায়? সমুদ্র তটের দিকে। তাহলে তার যাত্রা পথটা হয় ঢালু। তাই নদীর জল ক্রমাগত গড়িয়ে চলে। এই গড়িয়ে চলা, থেমে না থাকা এবং ছন্দে চলাকেই বলা হয় নদীর স্রোত। মনে থাকবে? ঠিক আছে, এরপরে যাই। কেহ যায় ঘরে। এই কেহটা কে? আরে বাংলায় আমরা যাকে কেউ বলি। কেউ আসছে, কেউ যাচ্ছে, বলো না? কে এলো রে মা জিজ্ঞেস করলে কি বলো? কেউ না। একটু বিরক্ত হয়ে বলো, কিন্তু কেউ কথাটা বলো তোমরা। তারপর আসি কেহ যায় ঘরে, কেহ যা আসে ঘর হতে। ঘর হতে এখানে কি? ঘর হইতে। ইংরেজিতে ফ্রম, তাই তো? কোথা থেকে আসছে? ঘর থেকে আসছে, তাকে ঘর হতে বলা হয়েছে। ঠিক আছে, পরের লাইনে গেলাম। 2 তীরে 2 গ্রাম। তীর কথাটা কি? তীর যখন তয় দীর্ঘী আর র, তখন সেটা নদী তট। কেমন? আমরা তয় হস্যই আর র পড়েছি কিন্তু ছোটবেলা থেকে। তয় হস্যই আর র কি হয় বলো? তয় হস্যই আর র হচ্ছে তীর। সেই তীর হচ্ছে তীর ধনুকের তীর, অস্ত্র। মনে থাকবে? তাহলে এখানে তীর বানান কি হবে? তয় দীর্ঘী আর র। তারপর আসি 2 গ্রাম আছে জানাশোনা। এই জানাশোনাটা কি?
ভাই আমরা সবাই জানি চেনাশোনা জানাশোনা এটা হচ্ছে একে অপরকে চিনি বা জানে, একেবারে অজানা নয়, কিছুটা হলেও তাদের মধ্যে পরিচয় আছে। ঠিক আছে? সকাল হইতে সন্ধ্যা, সকালের একটা প্রতিশব্দ বলো, পারবে না? এই আমরা সবাই জানি, প্রভাত, ভোর, জানি না? আর সন্ধ্যা, বিকেল। আর কি হতে পারে? সন্ধ্যা একটা ভালো বাংলা আছে, অপরাহ্ন। যখন সবে সবে সন্ধ্যা নামে, অপরাহ্নের শেষ বেলা। অপরাহ্ন আসলে দুপুর, যখন শেষ বেলা হয় অপরাহ্নের, তখন সেটা কি হয়ে যায়? বিকেল বা সন্ধ্যা। ঠিক আছে? বলো কি গুড ইভিনিং এর বদলে সুপ্রভাত কি সকালের সময় বলো? গুড ইভিনিং এ বলো শুভ অপরাহ্ন। অভ্যাস করবে সকালের বদলে সুপ্রভাত, আর বিকেলের বদলে মাঝে মাঝে বলবে মাকে শুভ অপরাহ্ন। মা না একেবারে চমকে যাবে। কেমন? আনাগোনা, আনাগোনা শব্দটা কি? আসা যাওয়া। কেমন? আসা যাওয়াকে বলে আনাগোনা। তোর তো দেখি আনাগোনাই নেই, মানে তুই তো অনেকদিন এখানে আসিসই না, তাই তো? আনাগোনা হচ্ছে আসা যাওয়া। পৃথিবীতে কত দ্বন্দ্ব, পৃথিবী মানে জানি, কত মানে জানি, তাহলে বাকি রইল কি? দ্বন্দ্ব। দ্বন্দ্ব কথাটার মানে কি? দয় বয়ে দন্তের নয় দয়ে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কথার অর্থ হলো বিবাদ। কি? বিবাদ। দ্বন্দ্ব কত সর্বনাশ। সর্বনাশ কি? ক্ষতি। সর্বনাশ কি? ক্ষতি। দ্বন্দ্ব আর কি কি হতে পারে? যুদ্ধ। দ্বন্দ্ব আর কি হতে পারে? বিভেদ। ঠিক আছে? প্রতিশব্দে আমরা পেলাম বিভেদ। দ্বন্দ্ব নিয়ে আর একটা শব্দ কি পেলাম? পার্থক্য। আর কি পেতে পারি? বিবাদ পেতে পারি। সর্বনাশ। কথায় কথায় এই সর্বনাশ শব্দটা আমরা ভীষণ শুনি, তাই না? ওরে বাবা কি সর্বনাশ হলো। সর্বনাশ ব্যাপারটা কি? মানে যা হওয়া উচিত ছিল না তাই ঘটলো। অপ্রত্যাশিত কোনো খারাপ ঘটনাকে সর্বনাশ বলে। সর্বনাশ মানে কি তাহলে? অপ্রত্যাশিত হতে হবে এবং খারাপ ঘটনা যার ফলাফলটা খারাপ, তাকে বলে সর্বনাশ। সর্বনাশের কি প্রতিশব্দ হতে পারে? একটু ভাবি। সর্বনাশ, ক্ষতি, তাই না? আর কি হতে পারে? সর্বনাশ, এক্ষুনি মনে পড়ছে না, বলতে বলতে আবার মনে পড়ে যাবে। ঠিক আছে? তোমরা ভাবো, কিন্তু তোমরা বলবে, তোমরা ভাববে, তোমরা ইনপুট দেবে, তবে না আমার পড়াতে ভালো লাগবে। নতুন নতুন কত গড়ে ইতিহাস, হিস্ট্রি। রোজনামচার খাতায়, ও বাবা আবার একটা কঠিন বাংলা বললাম, রোজনামচা আসলে ডায়েরি। পৃথিবীর একটা না নিজস্ব ডায়েরি আছে, জানো কি সেটা? সেই ডায়েরিতে লেখা হয় সেই আদিম কাল থেকে মানুষের সভ্যতার ইতিহাস, হিস্ট্রি লিপিবদ্ধ করা হয়। সারাক্ষণ লেখা হয়ে চলেছে কবে কি কি ঘটলো, তার মধ্যে কোন কোন ঘটনাগুলো খুব খুব তাৎপর্যপূর্ণ, কোন ঘটনাগুলো একেবারেই সাধারণ, কোন ঘটনায় কি পরিবর্তন এলো, সেই ধারাবাহিক যে বিবরণী তাকে বলি ইতিহাস। ঠিক আছে? রক্ত প্রবাহের মাঝে, রক্ত প্রবাহ কি? রক্তের ধারা বয়ে চলে। শরীরের মধ্যে রক্ত কি কোথাও দাঁড়িয়ে থাকে? ধরে নাও তোমার আঙুল, আঙুলে রক্তটা দাঁড়িয়ে আছে? না, রক্ত শরীরে সারাক্ষণ বহমান। সেটা বইছে, বয়ে এসে হার্টে আসছে, ফুসফুসে আসছে,
সমস্ত শরীরে ধমনীতে সারাক্ষণ রক্ত প্রবাহের ধারা বয়ে চলেছে, ঠিক আছে? রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। আমাদের রক্ত প্রবাহের মধ্যে ফেনা কি থাকে না? কিন্তু বিজ্ঞান বলে ফেনা থাকে না, কিন্তু রক্ত প্রবাহের মধ্যে ফেনাইয়া ওঠে কথাটার মানে এখানে কি? জিন বলে একটা শব্দ জানো কি তোমরা? রক্তের ধারার মধ্যে বংশগতির একটা ধারা থাকে, ভালো লাগা না লাগা, কিছু কিছু স্বভাবের মিল, কিছু কিছু জাতীয় মিল, কিছু কিছু এমন ঘটনা যেগুলো রক্তের ধারার সাথে প্রবাহমান। যেমন আমি বাঙালি, আমি মনে প্রাণে বাঙালি, আমার খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তা কোথাও কোথাও একটু না একটু বাঙালিয়ানা আছে। এটা কি আমার রক্ত প্রবাহের মধ্যে প্রবাহিত বাঙালিয়ানা। আবার আমি রাজপুত, আমি বীরের জাতি, সেও এক ধরনের রক্ত প্রবাহের মধ্যে ফেনিয়ে ওঠা সত্য। কি ফেনিয়ে উঠেছে এখানে? রক্ত প্রবাহের মধ্যে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টোটে, ক্ষমতার দম্ভ ফেনিয়ে উঠেছে। সোনার মুকুট কি? এখানে এক প্রতীকী চিহ্ন। সোনার মুকুট হচ্ছে রাজমুকুট। কেমন? রাজারা আসছে যাচ্ছে, তাদের সোনার মুকুট কি এক থাকছে? বদলে যাচ্ছে তো। তোমার মায়ের সোনার গয়নার ডিজাইন এক থাকে? তোমার মায়ের আগে যিনি ছিলেন, তার শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি, তারাও সবাই সোনার গয়না পরেছেন। সেগুলো ভেঙে নতুন নতুন ডিজাইন এসছে। যত আধুনিক হয়েছেন তারা, যত বংশ পরম্পরায় তারা আধুনিক হয়েছেন, তাদের গহনার মধ্যে তত প্রাচীন চিহ্নর পাশাপাশি নতুন নতুন নকশা ফুটে উঠেছে। সোনার মুকুট কত ফুটে আর টুটে। আলাদা আলাদা রাজা এসেছেন, আলাদা আলাদা মুকুট এসেছে, মুকুটের ডিজাইন বদলেছে, আবার মুকুটের মানুষগুলো এসেছে গেছে, আবার নতুন করে এসেছে। কেমন? সেগুলো কিছু থেকেছে, কিছু টুকরো হয়ে গেছে, কারণ সময় প্রবাহমান, কিছুই চিরন্তন নয়। মুখ কিংবা মুখোশ সবই বদলে যায়। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। সভ্যতা কি? এই সভ্যতা কি বললে পরে ভারী মুশকিল। সভ্যতা হচ্ছে মানুষের বিবর্তনের ইতিহাস। আমরা কি করে আরো আধুনিক হয়েছি সেই বিবর্তনের ইতিহাস। সেটা সভ্য না অসভ্য এভাবে এক কথায় বোঝানো সম্ভব নয়, কারণ আমরা যারা নিজেদের সভ্য বলি তারাই কিন্তু যে প্রকৃতির থেকে আমাদের জন্ম, প্রত্যেক মুহূর্তে তাকে ধ্বংস করে চলছি। এটা কি সভ্যতার নিদর্শন? ভেবে দেখো। তাই সভ্যতার ইতিহাস, নব নব তৃষ্ণা ক্ষুধা, প্রতি মুহূর্তে এগিয়ে চলার ইতিহাসকে যদি আমরা সভ্যতার ইতিহাস বলে ধরে নিই, তাহলে তার অনেক তৃষ্ণা, অনেক ক্ষুধা। আরো আধুনিক হব, আরো টাকা রোজগার করব, আরো বৈভবশালী জীবন হবে, আরো বেশি ক্ষমতাবান হব, আরো বেশি জানবো, আরো আরো এত প্রগতি করব যে সবকিছু আমাদের দাসত্ব করতে বাধ্য হবে। আমাদের তৃষ্ণা, ক্ষুধা সমস্ত কিছু এই সভ্যতার বিবর্তনের ইতিহাস ঘিরে। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল কি? হলাহল শব্দটার অর্থ হচ্ছে বিষ। সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, গরলও উঠেছিল, সেই গরলকে এখানে হলাহল বলা হয়েছে। আর সুধা, সুধা হলো সেই অমৃত, সুধা হলো সেই মিষ্ট স্বাদ, সেই জিভে লাগলে যা একেবারে অমরত্ব দান করে, সেই অমৃতর কথাই এখানে সুধা বলে বর্ণনা করা হয়েছে। কেমন? শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম। দু তীরে দুটো গ্রাম আছে, সেই গ্রামগুলো এতই অকিঞ্চিতকর, কারণ এরকম গ্রাম
বাংলাদেশে বহু আছে, কোটি কোটি আছে। নামটা এখানে বড় কথা নয়। তাদের শান্ত জীবনযাত্রা, নদীর তীরে তাদের অস্তিত্ব, তাদের স্নান করতে আসা, কাপড় কাচতে আসা, ঠুংঠাং করে বাসন মাজতে আসা, ঘুমটার আড়াল থেকে বউ কথা কও, পাখির ডাক অব্দি সব কিছুতেই কোথায় একটা আপাত মিল আছে। সেই গ্রামের নাম অঞ্জনা হবে না রঞ্জনা হবে, তাতে কি খুব বেশি কিছু গেল এলো? এরকম ছায়া সুনিবিড় গ্রাম তো বাংলাদেশের ঘরে ঘরে। তাই এখানে বলছে, শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা শব্দটা তাহলে কি মানে দাঁড়ালো? একটা প্রাচীন বাংলা শব্দ, দুজন দুজনের দিকে। দোহা বলতে দুজন শব্দটাকে বোঝাচ্ছে। দোহা, আবার এই দোহায় চন্দ্রবিন্দু যদি না থাকে, দোহা হয়, তাহলে কি হয়ে যাবে? সেটা পদাবলী কীর্তনের পদকে বোঝাবে, দোহা। আর দোহা হলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে যে গ্রাম, তার কথা বলা হয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই নৌকো নদীর স্রোতে চিরদিন চলছে। যেখানেই বাংলাদেশে সরু এক ফালি নদী, দুপাশে দুই গ্রাম, পারানোর জন্য সেখানে একটা না একটা খেয়া আছে। তাই বলছে চিরদিনই চলছে নদীর স্রোতে। নদীর স্রোত না হলে কি খেয়া ভাসতে পারে? তাহলে খেয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সংযোগের একটা মাধ্যম, একটা ছোট্ট পানসি নৌকো, যেটা এক প্রান্তের মানুষকে তার ছোট ছোট প্রয়োজন, ভালোবাসা, আবেগ সব কিছু সহ বয়ে নিয়ে যাচ্ছে অন্য গ্রামের দিকে, তার লক্ষ্যের দিকে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই কেহটাকে কেউ, এই কেহটাকে কিছু মানুষ, এই কেহটাকে মানব সমাজ, মানুষের মন। তারা কি সারাক্ষণ এক জায়গায় বন্দী হয়ে থাকতে চায়? এক পরিচিত পরিধির মধ্যে তাদের সব প্রয়োজন মিটে যায় না। তাদের জীবনের পানসি নৌকো, ঘটনাক্রম তাদের নিয়ে যায় জীবনের নানা অপরিচিতের দরজায়। কোনো না কোনো খেয়া, কোনো না কোনো ঘটনা সেই প্রবাহমান স্রোতের ধারক বাহক হয়ে ওঠে। বুঝেছ তো?